আজ করোনায় মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ এ যাবৎকালে, এবং গতকাল ছিল সংক্রমণ এবং প্রাণহানির দিক থেকে সর্বোচ্চ দিন, এবং সেই দিনের রেকর্ড আজকে মৃত্যুর দিক থেকে ভাঙল বাংলাদেশ। 258 সংখ্যাটা, এবং সবচেয়ে ভয়াবহ চেহারা দেখতে হচ্ছে আমাদের। কঠোর লকডাউন চলছে, নানাভাবে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি, একটা ভিন্ন রকম বাস্তবতা, তার সঙ্গে নতুন করে দেখা দিয়েছে ডেঙ্গুর ভয়াবহতা। ফলে নানান রকম একটা ঝুঁকির সময় আমরা পার করছি, এবং এই সন্ত্রস্ত সময়ে করোনা হেল্প ডেস্ক নিয়ে আপনাদের সাথে আমরা রয়েছি। করোনা হেল্প ডেস্কে আমার সঙ্গে অতিথি হিসেবে থাকছেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান থাকছেন। অধ্যাপক এস এম মোস্তফা জামান থাকছেন, তিনি মেডিসিন এবং হৃদরোগ বিভাগের অধ্যাপক। বিএসএমএমইউ রয়েছেন ডাক্তার শামীন আব্বাসী, প্রসূতি এবং স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। এবং এরপরে ডাক্তার আবু সাইদ শিমুল আমাদের সঙ্গে যুক্ত হবেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ তিনি। আর আপনাদের সঙ্গে আছে আমি সৌমিত্র শুভ্র। বলছিলাম মৃত্যুর রেকর্ডের কথা। 24 ঘন্টায় 258 জনের প্রাণ গেছে, এবং সংখ্যাটা মোট এই পর্যন্ত দাঁড়িয়েছে 19,779-তে। শনাক্ত হয়েছে 14,925 জন। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 28.44%। নমুনা পরীক্ষা হয়েছে সর্বোচ্চ 52,478টি। এ পর্যন্ত শনাক্ত 11,94,752 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 12,439 জন। মোট সুস্থ 10,22,414। মৃত্যু 258 জনের মধ্যে পুরুষ 138 আর নারী 120 জন। বিভাগভিত্তিক প্রাণহানির হিসাবে ঢাকায় সর্বোচ্চ 84 জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে 61, খুলনায় 50, রাজশাহীতে 21, বরিশালে 13, রংপুর ও ময়মনসিংহে 11 জন করে, এবং সিলেটে 5 জন মারা গেছেন। দর্শক, এই করোনা মহামারীর সময়ে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলা সবচেয়ে জরুরি। ভ্যাকসিন এবং ভ্যাকসিনেশনের এই সময়টাতে কিন্তু সব মিলে সবাই যদি ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিধি আপনারা মেনে চলেন, তাহলে খানিকটা সুরক্ষিত থাকা সম্ভব, নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখা সম্ভব, এবং একই সঙ্গে সচেতনতা। আর এই লকডাউনের সময়টাতে আপনারা সবাই নিশ্চয়ই চেষ্টা করবেন একান্ত জরুরি প্রয়োজন ছাড়া নিজের ঘর থেকে বের না হতে, বা যেখানে রয়েছেন সেখানে অবস্থান করতে। ফলে এই সময়টায় আপনাদের ব্যক্তিগত সচেতনতা এবং আমাদের সামগ্রিক প্রচেষ্টা পারে এই যে মৃত্যুর ঊর্ধ্বমুখী গ্রাফ, তাকে খানিকটা হলেও প্রশমিত করতে, ঠেকিয়ে দিতে। আমাদের সঙ্গে একজন দর্শক সম্ভবত রয়েছেন টেলিফোনে। দর্শক, আপনারা নাম্বারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদেরকে ফোন করার 98240502 এই নাম্বার আপনারা ফোন করতে পারেন। আমাদের ফেসবুক কমেন্টে আপনারা আপনাদের সমস্যা লিখতে পারেন, চিকিৎসকরা সেগুলোর জন্য পরামর্শ দেবেন, এবং এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠান। ফলে আমরা যুক্ত আছি আপনাদের সঙ্গে, এবং আগামী 1 ঘন্টায় আপনারা আপনাদের যে কোনো ধরনের সমস্যা, যেটি এই মহামারীর সময় আপনি চিকিৎসকের কাছে পৌঁছতে পারছেন না, বা অন্য কোনোভাবে আমাদের পরামর্শ আপনাকে সহায়তা করবে, আপনাকে স্বাগত জানাচ্ছি সেই পরামর্শের জন্য। আমাদের কমেন্ট বক্স খোলা থাকলো। একজন দর্শক টেলিফোনে রয়েছেন। দর্শক, আপনার নাম বলুন, বয়স বলুন, এবং কি ধরনের সমস্যায় ভুগছেন সেটা বলুন। জি, আমার নাম মোহাম্মদ আব্দুল হান্নান, আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে বলতেছি। শুনছি হান্নান সাহেব, বয়স কত আপনার? কি সমস্যার জন্য ফোন করেছেন? আমার সমস্যাটা না, আমার ওয়াইফের সমস্যাটা। ওনার বয়স 40 বছর। আচ্ছা। উনার করোনা পজিটিভ আসছিলেন, তো এখন বুক ভারী ভারী লাগে। আচ্ছা, কতদিন আগে পজিটিভ হয়েছিলেন? নেগেটিভ হয়েছেন এখন? হ্যাঁ, এখন নেগেটিভ আছে। পজিটিভ প্রায় 1.5 মাস হলো। 1.5 মাস। আচ্ছা। জি। ওনার বয়স কত বললেন? 40। আচ্ছা আচ্ছা। অন্য কোনো কমপ্লিকেসি কি তখন দেখা গিয়েছিল করোনা নেগেটিভ হওয়ার পরে? কি অন্য কোনো টেস্ট করানো, সেটা অন্য কোনো ধরনের কোনো উপসর্গ বা কিছু কি পরবর্তীতে রয়ে গেছিল কিনা? হ্যাঁ, এখন রয়ে গেছে। এখন ওই বুকটা ভারী ভারী লাগে। আচ্ছা, নিঃশ্বাসে কষ্ট হয়? হ্যাঁ, নিঃশ্বাসের হালকা কষ্ট আছে, আর জিহ্বাটা পিচ্ছিল লাগে, পোড়া পোড়া ভাব আছে, জিহ্বা পিচ্ছিল লাগে। আচ্ছা, ডাক্তার এস এম মোস্তফা জামান আমাদের সঙ্গে রয়েছেন না? এস এম মোস্তফা জামান, আমি একটি প্রশ্ন, যে তার কি অ্যাজমা, অ্যালার্জি এরকম কোনো ইতিহাস আছে কিনা, বা পরিবারে আছে কিনা? অ্যাজমা, অ্যালার্জি নাই স্যার। আচ্ছা, এই যে বুকে ভারী ভারী করে, এটি কখন বিষয়? পরিশ্রম করলে হয় নাকি বসে থাকার সময় হচ্ছে? অর্থাৎ পরিশ্রম বা ভারী কাজ করলে বা হাঁটাহাঁটি করলে বাড়ে কিনা? ওই অল্প কাজ করলেই ভারী লাগে, ঘর ঝাড়ু দিলে বা ওই একটু হাঁটাহাঁটি করলে বুকটা ভারী লাগে। আর এটা শরীরের ওজন কত এবং ঝুঁকে কাজ করলে বাড়ে কিনা? ওজন 63 কেজি। এটি কি যখন ঝুঁকে কাজ করে যে কাজগুলো, যেমন ঘর ঝাড়ু দেওয়া, যে তরিতরকারি কাটা, যেটা এই সময় কি তার সমস্যাটি বাড়ে কিনা? জি স্যার, এই সমস্যাগুলো হয় এই সময় কাজগুলো করলে আর কি, তরকারি কাটলে, আর
এমনি হাঁটাহাঁটি করলে কোনো সমস্যা হয় না, তাই তো? বড় ধরনের? না, বড় ধরনের কোনো সমস্যা নাই, কিন্তু এই সমস্যাগুলাই আছে বাড়ির মধ্যেই কাজ করলে, আচ্ছা, ওই আরেকটা হলো যে সমস্যাগুলো আছে। কোনো এই মুহূর্তে কোনো ওষুধ খাচ্ছে কিনা, এখন বর্তমানে কোনো ওষুধ সেবন করছেন কিনা? ঔষধ খাচ্ছে ওই মন্টেলুকাস্ট লুমানা, আচ্ছা, আর আর কোনো ওষুধ খাচ্ছে না, তাই তো? অ্যাটোজ ভিটামিন একটা খাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমরা এবার কিছু পরামর্শ দিচ্ছি দর্শক, আপনি একটু শুনতে থাকুন। আমরা আপনার ইতিহাস থেকে জানতে পারলাম যে আপনার যে ধরনের বুক ভারী, ভারী হয়ে যায়, যেহেতু কোভিড হয়ে যাওয়ার পরে অনেকেরই পোস্ট কোভিড সিনড্রোমের জন্য আমরা এরকম সমস্যা পেয়ে থাকি, বুক ভারী, ভারী হয়ে থাকে। সেটি স্বাস্থ্যগত কারণে হতে পারে। আবার অনেক সময় দেখছি যে কিছু মানসিকভাবে অনেকে বিপর্যস্ত হচ্ছে। আজকে চেম্বারেও আমরা দেখেছি এরকম বেশ কিছু রোগী পেয়েছি যে কোভিড হয়েছে, আগে ভালো হয়ে গেছেন, কিন্তু তাদের কিন্তু বুক ব্যথা, বুক ভারী এরকম সমস্যা আমরা পাচ্ছি। সুতরাং সবসময় আমরা দেখছি একটি ট্রেডমিল টেস্ট করলে আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারি যে এটি আসলে হার্টের কোনো সমস্যা কিনা। অর্থাৎ ইটিটি করলে একেবারে নিশ্চিত হতে পারবেন যে আশা করি এটি হার্টের কোনো সমস্যা না হতে পারে। বাট নিশ্চিত হতে গেলে একটি ইটিটি, এক্সারসাইজ টলারেন্স টেস্ট, এই পরীক্ষাটি করলে ভালো হবে। তবে আপনার ইতিহাস থেকে যেটি আমরা জানতে পারলাম, আমাদের কাছে মনে হয়েছে দুটি কারণ এটি হতে পারে। একটি হলো যেটির জন্য আপনি মন্টেলুকাস বা লুমোনা যে ওষুধটা খাচ্ছেন, যেটি আপনি ইতিহাস নিয়েছি অ্যালার্জি বা অ্যাজমা আছে কিনা, যার জন্য ইতিমধ্যে আপনি ওষুধ সেবন করা শুরু করেছেন, কোনো একজন চিকিৎসক আপনি দিয়েছেন। তবে আমার কাছে বেশি মনে হচ্ছে যেটি যে কারণে বেশি হচ্ছে সেটি সার্ভাইকাল স্পন্ডাইটিস, অর্থাৎ ঘাড়ের যে অস্থিসন্ধি, মাংসপেশি বা হাড়, এই যে ৩ সমন্বয় মিলে যে একটু ঝুঁকে কাজ করলে যে সমস্যাটা হয়ে থাকে, এটা আমাদের দেশের বাড়ির মহিলাদের একটু বেশি হয়। তারা যেহেতু ঝুঁকে, ঝুঁকে কাজগুলো করে থাকেন, বাড়ির গৃহস্থলীর কাজগুলো তাদের একটু বেশি হয়। সেজন্য বলব ঝুঁকে কোনো কাজ করবেন না এবং বিশেষ করে উঁচু বালিশে ঘুমাবেন না। আর কিছু ব্যায়াম দিয়ে থাকি সবসময় আমরা, যেমন হাতটিকে সামনের দিকে দেওয়ালের দিকে নিয়ে সবসময় প্রেশার দিতে বলি। কাঁধের এখানে ২২টি মাংসপেশি আছে, সেগুলো শক্তি সঞ্চয় করবে, সেখানে রক্ত সঞ্চালন বাড়বে। তাতে করে এই মাংসপেশিগুলো শক্তিশালী হলে হাড়, অস্থি, সন্ধিগুলো শক্তি পাবেন এবং তাতে করে কিন্তু আপনি অনেক উপকার পাবেন, এই ধরনের ব্যথাগুলো কমে যায়। দ্বিতীয় হলো যে আপনি কিছু ওষুধ সেবন করতে পারেন, যেমন আমরা একটু ক্যালসিয়াম, ভিটামিন ডি এই জাতীয় ওষুধ দিয়ে থাকি, সূর্যের আলোতে যেতে বলি। আর একটু যদি বেশি সমস্যা হয়ে থাকে, আমরা সাধারণত প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়ে থাকি। ট্যাবলেট না পাওয়া বা প্যারাসিটামল ২ টো করে ট্যাবলেট ২ বেলা খেতে পারেন যদি ব্যথা থাকে। আর যদি দেখেন কমে যায়, তাহলে আমরা এই ওষুধ বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। আপনার জন্য যে ব্যায়াম আছে, সেই ব্যায়ামটি করলে ভালো থাকবেন। আর তবে যদি বেশি ব্যথা থাকে, যদি কমাতে চান, তাহলে অনেক সময় ক্যাপসুল ইন্ডোমেটাসার ভরা পেটে একটি করে খেতে বলি, ভরা পেটে, যাতে করে তার অ্যাসিডিটি না হয়। আর সঙ্গে অবশ্যই গ্যাস্ট্রিকের যে কোনো একটি ওষুধ আপনি অবশ্যই সেবন করবেন। ভয়ের কোনো কারণে আপনি নিশ্চিত থাকতে পারেন এটি আসলে হৃদরোগ হবার আশঙ্কা বা সম্ভাবনা কম। আমাদের কাছে মনে হল যদি আপনার ইতিহাস ঠিক থাকে, তবে একেবারে নিশ্চিত হতে গেলে আপনাকে বলবো একটি ইটিটি অথবা ট্রেডমিল টেস্ট করবেন। আর গ্যাস্ট্রিক ওষুধ সহ অন্যান্য যে পরামর্শগুলো দিলাম সেগুলো মেনে চলবেন। আমাদের দৃঢ় ধারণা আপনার, যার জন্য আপনার ওয়াইফ প্রশ্ন করছেন, তিনি আস্তে আস্তে একেবারে সুস্থ উঠবেন। আমি শুভকামনা জানাচ্ছি তার জন্য। ধন্যবাদ ডাক্তার এস এম মোস্তফা জামান। একজন দর্শক সম্ভবত টেলিফোনে যুক্ত হয়েছিলেন, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। তরিকুল আলম নামে একজন লিখেছেন, ডাক্তার শামীম আব্বাসী লিখেছেন তার মেয়ের বয়স ১৩, ছোট থেকে কিছু অ্যালার্জির সমস্যা ছিল, গায়ে হাত পায়ে কিছু সমস্যা ছিল এবং ব্রণের মতো কিছু সমস্যা ছিল। তিনি ধারণা করছে কোনো হরমোনাল সমস্যা কি না এটা, সেটা তিনি জানতে চেয়েছেন এবং এখনও পুরো মুখে ব্রণের মতো ওঠে, সেটা চলে যায় এবং হাতে পায়ে কালো দাগ হয়ে গেছে এমনও তিনি বলেছেন। তিনি জানতে চেয়েছেন এটা কী ধরনের সমস্যা হতে পারে, তিনি কি করবেন, এর জন্য কী ধরনের পরামর্শ রাখবেন আপনি? আচ্ছা, ইয়াং একটা মেয়ের আসলে এই ধরনের সমস্যা আসলে এই লেভেলে হওয়াটা আমরা চিন্তা করি না। আমরা হয়তো ভাবি যে আরেকটু পরে 16-17 বছর বয়স বা 18 বছর বয়সের দিকে এটা হয়। এত আর্লি স্টেজে এটা হলে আসলে হরমোনাল অ্যানালাইসিসটা প্রয়োজন আছে। এক্ষেত্রে থাইরয়েড হরমোন, প্রোল্যাকটিন, একটা ফুল অ্যাবডোমেন আল্ট্রাসোনোগ্রাফি এবং অনেক সময় দেখা যায় যে কালো দাগটা যদি খুব বেশি হয়, এসিটিএইচ বলি আমরা, সেটাও কিন্তু অনেক সময় করার প্রয়োজন হয় এবং অনেকের ক্ষেত্রে আমরা এরকমও পেয়েছি যে সেটা এলিভেটেড থাকে, তখন হয়তো আমাদেরকে ম্যানেজ করতে হয়। তো আমি বলবো যে উনি যদি এই পরীক্ষাগুলো করিয়ে আমাদেরকে জানায়, সেটা হয়তো একটা দিক নির্দেশনা হতে পারে। আর এই মুহূর্তে যে চিন্তা করার আমাদের যে বিষয়টি রয়েছে, সেটি হচ্ছে যে তার ওয়েটটা বেড়ে যাচ্ছে কিনা, কিংবা তার হেয়ার ফল হচ্ছে কিনা, কিংবা ব্রণের প্রবলেমটা অনেক বেশি বাড়ছে কিনা। যদি সেটা হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো তাকে কিছু হরমোনাল ম্যানেজমেন্টের যে ওষুধগুলো আছে, সিপ্রোটেরন অ্যাসিটেট জাতীয় কিছু ওষুধ আছে, যেটা দিয়ে আমরা ইউজুয়ালি ট্রিটমেন্ট দিই। এবং এক্ষেত্রে বাবা মাকে আরেকটা জিনিস খেয়াল করতে হয়, সেটা হচ্ছে আনওয়ান্টেড হেয়ার গ্রোথ, অর্থাৎ বডিতে কোনো আনওয়ান্টেড হেয়ার গ্রোথ হচ্ছে কিনা ফেসে অথবা বডির অন্য কোনো পার্টে, সেটাও যদি হয় সেটা কিন্তু ইভালুয়েশন করার প্রয়োজন আছে।
তো আমি বলবো যে ইয়াং একটা মেয়ে, তাকে একটু সুষম খাবারের মধ্যে কার্বোহাইড্রেট রেস্ট্রিকশনটা স্লাইড দিয়ে প্রোটিন জাতীয় খাবার, ভেজিটেবল, ফ্রুটস এগুলো বেশি দেন। তাকে একটু অ্যাক্টিভ রাখার চেষ্টা করেন, যেহেতু করোনাতে সকল সন্তানেরাই ঘরে আটকে আছে। এমন একটি বিষয় আছে, মানসিকভাবে যেন সে একটু ডিপ্রেশনে না যায়, অ্যাংজাইটিতে না যায়, সেই জায়গাটি খেয়াল করুন। এবং এই টেস্টগুলো লকডাউন উঠে গেলে যখন পরিস্থিতি একটু স্বাভাবিক হবে আমাদেরকে জানাবেন, জানালে আমরা শুরু করব যে কি ওষুধ লাগবে। আর এই মুহূর্তে তাকে সিপ্রাজোলিন অ্যাসিটেট, যেটা গায়ান 35 নামে বাজারে পাওয়া যায়, এটা ইউজুয়ালি শুরু করতে হয় মাসিকের 3rd ডে থেকে। তো ওটা উনি শুরু করতে পারে। এটা 21টা ট্যাবলেটের একটা পাতা থাকে, এটা শেক করলে ওয়েট করতে হয়, আবার মিনিস্ট্রেশন হলে সেকেন্ড পাতা শুরু করতে হয়। এই নিয়মে যদি উনি 3 মাস খাওয়ান, তাতে করে যে প্রবলেমগুলো বললেন সেটা অনেকটা কমে যাবে। ধন্যবাদ ডাক্তার শামীম আব্বাসী। ডাক্তার আবু সাইদ শিমুল যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, স্বাগত আপনাকে। শাহরিয়ার আহমেদ লিখেছেন, তার ভাইয়ের নাম লিখেছেন, তিনি শাফিন, 10 মাস বয়স, 9 দিন আগে খাট থেকে পড়ে গিয়ে মাথায় ব্যথা পেয়েছিল, কিন্তু পেছনের দিকে ডান দিকে ফুলে আছে এখনো, এবং সেখানে চাপ দিলে খানিকটা ডেবে যায়, পানির মতো জমে গেছে বলে তাদের মনে হচ্ছে। নাপা সিরাপ খাইয়েছেন তারা, জানতে চেয়েছেন কি করবেন। হ্যাঁ, এই ধরনের আসলে দুর্ঘটনায় বাচ্চাদের যেটা হয়, যেখানে আমরা বলি যে মাথার নিচে স্ক্যাল্পের যে নিচের জায়গাটা আছে, সেখানে কিন্তু অনেকটা খালি স্পেস থাকে, সেখানে কিন্তু ফ্লুইড জমে যায়। বিশেষ করে এই ক্ষেত্রে মনে হচ্ছে যে ব্লাড জমে গিয়ে হেমাটোমা মতো কিছু তৈরি হয়েছে। এইসব ব্লাড নিয়ে অনেক ধরনের অনেক কুসংস্কার হয়েছে। অনেকে যেটা করেন, গ্রাম দেশে অনেকে গরম শেক দেন, অনেকে আবার এমনও দেখা গিয়েছে যে সিরিঞ্জ দিয়ে ওই রক্ত বা ওই ফ্লুইড যেটাই জমে থাকুক না কেন সেটা বের করার চেষ্টা করেন। এগুলি কিন্তু খুবই মারাত্মক, কারণ এই ইনফেকশনটা কিন্তু সরাসরি 9 মাসের বাচ্চার কিন্তু আমরা ফ্রন্টালি যেটা বলে থাকি সেটা কিন্তু ওপেন থাকে, যে এই 9 মাসের একটা বাচ্চা দেখা যাবে যেখান থেকে আমরা পাস্টটা অনুভব করতে পারবো, একটা নরম একটা জায়গা থাকে। সুতরাং খুব সহজে অন্য কেউ যদি ইনজেকশন বা অন্য কিছু দেয়, সেটা সহজে একদম ব্রেনে চলে গিয়ে ব্রেনে ইনফেকশন, মেনিনজাইটিস অনেক কিছু করতে পারে। সুতরাং আমরা বলবো একদমই নিশ্চিন্ত থাকুন, এখানে একেবারে হাত দেওয়ার প্রয়োজন নেই, কোনো কিছু লাগবে না, এটা সময়ের সাথে সাথে চলে যাবে। আমাদের অধ্যাপক মোস্তফা যেমন প্রায় সময় বলে থাকেন যে টাইম ইজ দ্য বেস্ট হিলার। এই ক্ষেত্রে আমরা বলবো একটু আপনারা ধৈর্য ধারণ করুন, এটা নিজে নিজেই কিন্তু চলে যাবে। বাচ্চাকে পুষ্টিকর খাবার যেগুলি খাওয়াচ্ছিলেন সেটা খাবার, যেহেতু এইগুলো কিন্তু আসলে কোনো ব্যথার উপদ্রব করে না, সুতরাং নাপা বা এই জাতীয় খাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি নিশ্চিন্ত থাকুন, কোনো পরীক্ষা নিরীক্ষা কিংবা কোনো চিকিৎসকের কাছে শরণাপন্ন হওয়ার প্রয়োজন। দেখবেন যে নিজে নিজে মোটামুটি একটু বেশি সময় লাগে বলে হয়তো আপনার উদ্বিগ্ন, অনেকের ক্ষেত্রে 2-3 মাসও লেগে যেতে পারে। সময় যতই লাগুক না কেন, এটা থেকে তার অন্য কোনো ধরনের সমস্যা হবে না। এটা আপনাকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আশ্বস্ত করতে পারি। আপনার বাচ্চার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে আবু সাইদ শিমুল। ডাক্তার এস এম মোস্তফা জামান, রামিশা ফারিয়া লিখেছেন, তার বাবার বয়স 62 বছর, উচ্চ রক্তচাপ আছে, ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণে আছে, এটি লিখেছেন। অ্যালার্জির সমস্যা আছে, তেলুকাস্ট 10 মিলিগ্রাম, ডোকোপা 200 মিলিগ্রাম, বিলান 10 মিলিগ্রাম খাচ্ছেন। এখনও কাশি হয় এবং কফ ওঠে, শ্বাসকষ্ট নেই। কি করতে পারেন জানতে চেয়েছেন। তার পার্কিনসন্স ডিজিজ আছে এবং লেভোবা 110, এক্সিনো, সেন্সিট এই জন্য তিনি খাচ্ছেন। আবার এর সঙ্গে যুক্ত করেছেন তিনি তার বাবা করোনা টিকা নিতে পারবেন কিনা এই বাস্তবতায়। জি, ধন্যবাদ। আমি প্রথম শেষের প্রশ্নটি উত্তর দিচ্ছি, তার যেটি করোনার টিকা তিনি অবশ্যই নিতে পারবেন, তবে সঙ্গে আমি তার আগে যে কারণগুলো বলেছেন, যেহেতু উচ্চ রক্তচাপ আছেন, নিয়ন্ত্রণে আসছে বলেছেন, এবং পার্কিনসন ডিজিজ নিশ্চয়ই কোনো ওষুধ খাচ্ছেন, সেটিতেও তিনি আমরা জানি সেগুলো চালিয়ে যাবেন। কিন্তু তার যেহেতু শ্বাসকষ্ট, কাশি আছে, এর জন্য কিন্তু আমরা বলি কি যে এর জন্য আমরা সবসময় বলছি যে ইনহেলার ব্যবহার করা তার জন্য খুব সুবিধা হবে, কারণ আমরা শ্বাসকষ্ট, কাশির জন্য অনেক সময় ডক্সিবা জাতীয় ওষুধ দেই। আমরা এই ধরনের ওষুধে কিন্তু কাশি কমে যায়, কিন্তু বুক ধড়ফড় বাড়িয়ে দেয় এবং আরো কিছু জটিলতা বাড়িয়ে দেয়। কিন্তু যারা ইনহেলার ব্যবহার করতে না পারেন তাদের জন্য আমরা ট্যাবলেট বা ওরাল ফর্মে ওষুধ দিয়ে থাকি। কিন্তু যদি ইনহেলার ব্যবহারটা তিনি ভালোভাবে শিখতে পারেন, যেহেতু তার পার্কিনসন ডিজিজ আছে, তার জন্য এমন কিছু ওষুধ খাচ্ছেন, তার উপকার হবে যদি তিনি ইনহেলার ব্যবহার শিখতে পারেন। বেক্সিটল ইনহেলার 250/25, 2 চাপ সকালে 2 চাপ রাতে ব্যবহার করে কুলি করতে হবে। সঙ্গে মন্টেলুকাস বা মন্টিয়ার 10 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন। এই দুটি ওষুধ তিনি সবসময় চালিয়ে যাবেন। আর যদি শ্বাসকষ্ট, কাশি বেশি হয়, তখন তিনি সাময়িকভাবে একটি অ্যান্টিবায়োটিক খেতে পারেন। আমরা মনে রাখবেন যে যেহেতু আমরা বলি যে ট্যাবলেট ক্লাবুসেপ 500 মিলিগ্রাম সকালে একটি, রাতে একটি, 5 দিন খেতে পারেন। আর এর সাথে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ আমরা সবসময় বলছি ফেক্সো 120 মিলিগ্রাম, এটি আপনার প্রতি রাতে একটি করে 15 দিন খাবেন। আর বাকি যদি কোনো অ্যাসিডিটি থাকে, অ্যাসিডিটি ওষুধ খাবেন। এইভাবে চলতে থাকেন। অন্য ওষুধগুলো কিন্তু করোনা বলে কি বলি, আপনার যে কাশি ভালো হয়ে গেলে আমরা বলবো যে বন্ধ করে দিবেন। শুধু মন্টেলুকাস বা মোনাস বা মন্টিয়ার এটি চলবে, আর ইনহেলার চলবে।
অন্যান্য রোগের জন্য যে কথা বলছিলাম যে তার উচ্চ রক্তচাপ অথবা পার্কিনসন ডিজিজ, তার জন্য যে ওষুধ খাচ্ছেন সেগুলো চালিয়ে দেবেন, আর যতটা শীঘ্র সম্ভব টিকা নিতে পারলে তিনি কিন্তু উপকৃত হবেন। তার জন্য আমাদের শুভকামনা রইল। ধন্যবাদ এস এম মোস্তফা জামান। একজন দর্শক টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনার নাম বয়স বলে সমস্যাটা শুনতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোত্থেকে? মরিয়ম, বাগেরহাট থেকে বলছি। আমার বয়স 35। বলুন। আমার বছর তিনেক আগে প্রচুর ব্লিডিং হতো, মানে মাসিক প্রচুর ব্লিডিং হতো। এখন বর্তমানে হচ্ছে কি মাসিকের পরে আমার পানি ভাঙে, আচ্ছা, মানে মাসিকটা শেষ হয়ে যাওয়ার পরেই পানি ভাঙে, মেন্সটা শেষ হয়ে যাওয়ার পরে প্রচুর পানি ভাঙে। আচ্ছা, ডাক্তার শামীন আব্বাসী আছেন। আপনার নাম আর বয়সটা কি বললেন? আমার বয়স 35, মরিয়ম। আচ্ছা মরিয়ম, আচ্ছা আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, যে পানিটা ভাঙে ওটা কি সাদা স্রাব জাতীয় নাকি নরমাল একটা মানে পানি? পানি, শুধু পানি। তো আচ্ছা, আমি বাচ্চা কত আল্ট্রাসাউন্ড করছিলাম, আমি তা বলছে কি আমার জরায়ুটা একটু বড় হয়ে গেছে। বাচ্চা কতজন আপনার? আমার একটা ছেলে, ওর 15 বছর বয়স। আমার আর কনসেপ্ট করেনি। আচ্ছা, নরমাল ডেলিভারি হয়েছিল? জি না না না, আমার তো সিজার। আচ্ছা, আর আপনি কি ওরাল পিল খান নাকি? ওরাল পিল না, খান? আমি কোনো পিল খাই না। আমার তো একটা বাচ্চা হওয়ার পরে তো আমার কনসেপ্টই করেনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে। সবিতা, যেটা আসলে উনি জানাতে চেয়েছেন আমাদের কাছে, এটা আসলে একটু বড় প্রবলেম আমার কাছে মনে হয়। এই ধরনের যে রোগীগুলো আমরা পাই, মিনিস্ট্রেশন ভালো হলে আসলে পানির মতো যাওয়ার কথা না। যদি কারো হোয়াইট ডিসচার্জ হয় সেটা ঠিক আছে, আর যাদের এরকম পানির মতো যান, আমরা কিন্তু এক্সামিন করে যখন দেখি তখন দেখি যে জ্বরের মুখে বিভিন্ন রকম সমস্যা, এবং ওনার বয়সটা ভালনারেবল একটা বয়স, এবং এই বয়সে ওনার ছেলের বয়স যদি 15 বছর হয়, তার মানে ওনার বিয়ে যখন হয়েছে সেটা 20 বছরের নিচে। 20 বছরের নিচে যাদের বিয়ে হয় এবং এরকম বয়স শেষে যাদের এই ধরনের সমস্যাগুলো হয়, বাংলাদেশের অবস্থার প্রেক্ষিতে কিন্তু একটু জরায়ুর মুখের ইনফেকশন বা জরায়ুর মুখে অন্য কোনো ধরনের পরিবর্তন, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হয়। তো ওনার জন্য আমার যেটি অ্যাডভাইস থাকবে সেটি হচ্ছে প্যাপ স্মিয়ার অথবা সরাসরি কল্পোস্কোপি, যে পরীক্ষায় আপনার হাতের কাছে ইজি হয়। কল্পোস্কোপি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়, এবং করোনার এই সময়ও সেটা খোলা আছে, কোনো ধরনের সমস্যা নেই। আপনারা যদি প্রয়োজন মনে করেন ওখানে যে করাতে পারবেন। আর প্যাপ স্মিয়ার যেটি, সেটি কিন্তু সব ভালো ল্যাবগুলোতেই হয়। আপনার বাসার কাছে যে যদি কোনো ভালো ল্যাব থাকে সেখানে যেয়ে কিন্তু আপনি প্যাপ স্মিয়ার করাতে পারবেন। এটা করে আমাদেরকে জানতে হবে জরায়ুর মুখে ইনফেকশন অথবা কোনো ধরনের খারাপ জীবাণু কোনো কিছু আছে কিনা। কারণ আপনি যে সিমটমটার কথা বলেছেন এটা নর্মাল সিমটম না, এবং এটাকে হালকা করে নেওয়ার কোনো উপায় নেই। আল্ট্রাসাউন্ড করেছেন, ইউটারাস বড় হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না, এটা একটা নর্মাল বিষয়, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আমি বলবো প্যাপ স্মিয়ারের রিপোর্টটা পাওয়ার পর অথবা কল্পোস্কোপি রিপোর্ট পাওয়ার পর আমরা যে ফার্দার ম্যানেজমেন্ট আছে সেটার জন্য আপনাকে গাইড করবো। নয়তো অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা আসলে কিছুই করতে চাচ্ছি না। আমার মনে হয় রিপোর্টটা দেখে আমাদের আগানোটা বেস্ট হবে। আপনি শুনলেন নিশ্চয়ই মরিয়ম। এর পরবর্তীতে এই টেস্টগুলো করানো এবং তার পরবর্তী রিপোর্ট নিয়ে আপনি নিশ্চয়ই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে। ধন্যবাদ জানি ডাক্তার শামীন আব্বাসীকে। ডাক্তার আবু সাইদ শিমুল একজন একটা সাধারণ প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং মা তিনি, অর্থাৎ তার সন্তান এখনও বুকের দুধ পান করে, ফলে তিনি টিকা নিতে পারবেন কিনা, সেটা সন্তানকে কোনোভাবে এফেক্টেড করবে কিনা? আপনাকে শুনতে পাচ্ছি না, সম্ভবত মিউট করা রয়েছে আবু সাইদ শিমুল জি। হ্যাঁ, আমরা বলতে পারছি যে সংক্ষেপে, যেটা আসলে বিরতির সময় হয়ে গেছে, এক কথায় আমরা অনেকবার এটা উত্তর দিয়েছি, এক কথায় বলতে চাই যে এটা উনি নিতে পারবেন। তবে সরকার ইতিমধ্যে আসলে সিদ্ধান্ত জানাবেন, আমরা আশা করছি সেই সিদ্ধান্ত জানালে উনি খুব শীঘ্রই, যত শীঘ্র সম্ভব আমরা বলবো, ওনাকে অনুরোধ করবো, উনি সহ যারা শুনছেন, যেহেতু মায়েদের একটু রিস্ক রয়েছে, বিশেষ করে গর্ভবতী এবং যারা ল্যাকটেটিং মা, তাদের যত শীঘ্র সম্ভব সময় সুযোগ মতো করে যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন নিয়ে নেওয়া উচিত, এবং আমরাও সরকারকে অনুরোধ করবো যত দ্রুত সম্ভব তারা এই বিষয়ে একটা পজিটিভ সিদ্ধান্ত আসবেন। ধন্যবাদ আবু সাইদ শিমুল। দর্শক, আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে রয়েছেন। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে আবার আপনাদের সমস্যাগুলো নিয়ে কথা হবে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত করোনা হেল্প ডেস্কে।
আমাদের সঙ্গে চিকিৎসকরা সবাই যুক্ত রয়েছেন। ডাক্তার এস এম মোস্তফা জামান, একটা ফেসবুক আইডি থেকে লেখা হয়েছে তার ফাবিওলা আলিসা এই আইডি থেকে, ছোট ভাই ইয়াসিন বয়স 18, গত 22 জুলাই বৃহস্পতিবার রাতে জ্বর আসে, আগের দিন শরীর ব্যথা মাথা ব্যথা ছিল। 23 তারিখ ডাক্তার দেখানোর পর জিথফ্রিন 500 মিলিগ্রাম, নাপা এক্সটেন, মেক্সিডাল 50 মিলিগ্রাম এবং আফরিন নেজাল ড্রপ 0.5% এগুলো দিয়েছিলেন। ওষুধ সেবনের একদিনের মধ্যে জ্বর চলে গেছে। এরপর হঠাৎ গলা ব্যথা শুরু এবং ঘ্রাণ শক্তি নেই, গলা ব্যথা কোনোভাবেই যাচ্ছে না, কিছু খেতেও পারছেন না। কি করবেন? নাপা এক্সটেন্ড চালিয়ে যাবেন কিনা, আর উপশমের কি উপায়? ধন্যবাদ। আসলে আমরা কিন্তু এরকম সমস্যা ইদানিংকালে খুব বেশি পাচ্ছি। একটি হলো যে আমরা ধরে নিচ্ছি যে সেটা ভাইরাল কোনো ফিভারের জন্য হচ্ছে, ভাইরাসের জন্য শরীরে ব্যথা হয় এবং নাকে ঘ্রাণ শক্তি যেটা পাচ্ছে না, এটা কিন্তু করোনা কারণে আমরা এই সময় পাচ্ছি। তবে অন্যান্য ভাইরাসও কিন্তু হতে পারে। কিন্তু একটি বিষয় আমি বলার উত্তর দেওয়ার আগে বলছি যে এরকম জ্বর হলে কিন্তু আমরা দেখছি অনেকেই কিন্তু করোনা টেস্ট করছে না। সঙ্গে আমাদের ডেঙ্গুর একটি নতুন উপদ্রব হচ্ছে, সেটাও কিন্তু অনেকে পরীক্ষা করছে না। এবং আরেকটি বিষয় আইসোলেশন, যেটি আলাদা থাকা, সেটাও কিন্তু অনেকে করছে না। এই যে কিছু বিষয়গুলো আমি মনে করে দিলাম যে আমরা প্রতিদিনই এরকম প্রশ্ন পাচ্ছি, এই বিষয়গুলো আমাদের সবসময় মনে রাখতে হবে যে জ্বর হলে একটু আলাদা হয়ে যাওয়া, যাতে করে সংক্রমণ একজনের মাধ্যমে অন্যজন না হয়। তবে তার জন্য ফাবিওলা জালিসা তিনি যে প্রশ্ন করছেন তার ছোট ভাই ইয়াসিনের জন্য বলবো যে নাপা অবশ্য চালিয়ে যাবেন, যেহেতু তাতে গলা ব্যথাও কমবে। আর যেহেতু তার একটু অ্যান্টিবায়োটিক তিনি ইতিমধ্যে শুরু করেছেন, জিথ্রিন খাচ্ছেন 500 মিলিগ্রাম, সেটাও তিনি 5-7 দিন খেতে পারেন। আর এর সাথে তিনি আরও কিছু বেক্সিটাল, সেটাও চলবে। নাক বন্ধ থাকলে আমরা বলি যে নেজাল ড্রপটি নিতে, নইলে কিন্তু সবসময় ব্যবহার করার প্রয়োজনে সেটিও চলবে। আর অপেক্ষা করতে হবে। আসলে আমরা জানেন যে ভাইরাস, সেটি কোভিড কারণে হোক বা অন্য কোনো কারণেই হোক, এটি কিন্তু আস্তে আস্তে বেশিরভাগ ক্ষেত্রে একাই ভালো হয়ে যায়, কোনো বড় কোনো ওষুধের প্রয়োজন হয় না। তো যেহেতু শরীর ব্যথা আছে, গলা ব্যথা আছে, দুটিতেই কিন্তু তার কাজ করবে, তার নাপা এক্সটেন্ড কাজ করবে। আর যদি দেখেন যে তার ঘ্রাণ শক্তির জন্য আমরা অনেক সময় ট্যাবলেট অমিডন, এটি 10 মিলিগ্রাম, এটি একটি করে 2 বেলা বা 3 বেলা খাবার আধা ঘন্টায় খেতে পারেন। এটি তার কিছুটা উপকার দিবে। আর একটু নাকে একটু গরম পানির ভাপ, যেটি স্টিম ইনহেলেশন, এটিও তাকে একটু উপকার দিবে। আশা করছি বড় কোনো সমস্যা হবে না। পুষ্টিকর খাবার খাবেন এবং আবারও বলছি, টাইম ইজ দ্য বেস্ট হিলার, যেটি আসলে সময় তাকে একেবারে সুস্থ করে দেবে। ভয়ের কোনো কারণ নেই, শুধুমাত্র ফলো আপ করতে হবে নতুন কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি কোনো উপসর্গ নতুন করে দেখা যায়, সেক্ষেত্রে আমাদের সাথে আবার যোগাযোগ করবেন। আমরা আশা করছি তাকে নতুন করে পরামর্শ দেব। তবে এই মুহূর্তে তার যেহেতু জ্বর চলে যাচ্ছে, এখন গলা ব্যথা শুধু আছে, আশা করছি আস্তে আস্তে তিনি আরো পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। ধন্যবাদ আপনাকে এস এম মোস্তফা জামান। ডাক্তার শামীম আব্বাসী, মার্জনা পারভিন লিখেছেন তার বয়স 45 বছর, প্রেশার স্বাভাবিক এবং ডায়াবেটিস নেই, 5 বছর যাবৎ জ্বরেতে টিউমার আছে তার। সাইজ লিখেছেন 2.5, শুরু থেকেই পিরিয়ডের সময় ব্যথা হয় এবং ব্লিডিং হয় লিখেছেন। জ্যামিক 500-এর সাথে ব্যথার ওষুধ খেলে তিনি উপকার পেতেন। 3 মাস যাবৎ প্রতি মাসে 2বার করে পিরিয়ড হচ্ছে, 10 দিন থাকছে, 2 দিন ধরে তার পিরিয়ড শুরু হয়েছে, ব্যথা এবং ব্লিডিং খুব বেশি হচ্ছে। এবং তিনি লিখেছেন তিনি নিয়মিত যে ওষুধ খেতেন জ্যামিক এবং তার সঙ্গে নরমেন্স খেয়ে কাজ হচ্ছে না, রোজেন 28 খেতেন তিনি। অপারেশন তিনি করতে চান না সেটা উল্লেখ করে বলেছেন, অপারেশন বাদে কি করতে পারেন? আচ্ছা, মর্জিনা যে প্রশ্নটি করেছেন এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই সময় অনেকেরই এই ধরনের সমস্যা হচ্ছে এবং কোভিডের এই সময় তো আমরা নিজেরাও মারা করছি, আসলে হাসপাতালে আসার দরকার নেই। এইসব প্রশ্ন আমাদেরকে টেলিমেডিসিন বা এইভাবে টেলিভিশনেও আসলে চিকিৎসকের সহায়তা আপনারা নিতে পারেন। মর্জিনা 2.5 সেন্টিমিটারের জন্য আসলে কখনোই ইউটেরাসের কোনো ধরনের অপারেশন করার প্রয়োজন নেই, যদি এটি শুধুমাত্র টিউমার এই একটি এবং 2.5 সেন্টিমিটার হয়। কিন্তু উনি যে সিমটম দিয়েছেন, এই সিমটমটা পুরোপুরি জরায়ুর আরেক ধরনের টিউমার আছে, যেটাকে আমরা বলি অ্যাডেনোমায়োসিস। উনি উল্লেখ করেছেন ফাইব্রয়েডের কথা, কিন্তু ওনার পুরো সিমটমটাই যায় অ্যাডেনোমায়োসিসের দিকে, যেটি আসলে খুব ভালো মেশিনের, ভালো আল্ট্রাসোনোলজিস্ট দিয়ে করালে অনেক সময় ধরা পড়ে, নতুবা কিন্তু অনেক সময় এটি দেখা যায় যে মিস হয়ে যায়। তাই আমি মর্জিনাকে অনুরোধ করব সেটি হচ্ছে যে আপনি লকডাউনটি উঠে গেলে ভালো কোনো ডায়াগনস্টিক ল্যাবে যেয়ে একজন ভালো সোনোলজিস্টের মাধ্যমে এই টেস্টটি করাবেন, কারণ আপনার পুরো সিমটমই যাচ্ছে অ্যাডেনোমায়োসিসের দিকে, যেটি জরায়ুর মাংসের এক ধরনের টিউমার। আর আপনি যেটা উল্লেখ করেছেন সেটা ছোট্ট টিউমার, এটার জন্য কোনো অপারেশন দরকার নেই। ওষুধ যেগুলো খাচ্ছেন আমরা বলবো যে জ্যামিক, নরমেন্স, এগুলো তো যুগের পর যুগ আসলে ব্লিডিং বন্ধ রাখা যাবে না। আমাদেরকে একটু স্পেসিফিক ওয়েতে যেতে হবে, যেটি হয়তো টিউমার থাকলে টিউমারের সাইজকে কমাতে পারে। সেই ক্ষেত্রে আপনার জন্য আমার অনুরোধ থাকবে আপনি ইউলিরয়েড শুরু করেন। এটা একটি সেফ ড্রাগ হিসেবে বাংলাদেশে রিসেন্ট কালে ব্যবহার করা হচ্ছে টিউমারের সাইজকে ছোট করার জন্য। তো আপনি সেটা খেতে পারবেন। সেটা হচ্ছে ইউলিরয়েড আপনার 5 মিলিগ্রাম, একটা করে 2 বেলা। এটা আপনি টানা 3 মাস নিতে পারেন। এটা নিলে আপনার সাইজটাও ছোট হবে এবং আপনার ব্লিডিংটাও কমে যাবে।
আর ব্লিডিং এর সাথে আসলে ইউট্রাসের প্রবলেম ছাড়া আপনার হরমোনের প্রবলেম আছে কিনা, কারণ এই যে অনেকেরই থাইরয়েড হরমোনের প্রবলেম থাকে, তো আমি মনে করব যে সিবিসি করে হিমোগ্লোবিন এবং সেরাম টিএসএইচ যে দুটো দেখার এখানে প্রয়োজন আছে, কারণ এত ব্লিডিং হলে তো আপনার ব্লাডও কমে যাওয়ার কথা শরীরে, এবং হরমোনাল কোনো ইমব্যালেন্স আছে কিনা। আর ব্যথার জন্য আপনি ভেসেরালজিন ব্যালজিন দুটো করে 3 বেলা 5 দিন নেন। আমার কাছে মনে হয় যে এই নিয়মগুলো আপনার জন্য ভালো হবে, এবং আপনি একটা ভালো আল্ট্রাসাউন্ড করে আমাদেরকে আপনার ফাইনাল রিপোর্টটা জানাবেন। ধন্যবাদ ডাক্তার শামীম আব্বাসী। ডাক্তার আবু সাইদ শিমুল, মোহাম্মদ রাতুল খান লিখেছেন তার বাচ্চার বয়স 2 বছর, প্রসব করার সময় কান্না করে, পরে নর্মাল হয়ে যায়, করণীয় কি? বাচ্চারা অনেক সময় দেখা যায় যে কোনো অস্বস্তি থেকেও কিন্তু কান্না করতে পারে। অনেক সময় দেখা যায় যে এই বয়সে বাচ্চাদের মা বাবারা ডায়াপার ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু ইউরিন ইনফেকশন বা ওইখানে স্থানীয়ভাবে চামড়া থেকে ইনফেকশন হতে পারে। আমরা প্রথমেই যেটা উপদেশ থাকবে সেটা ডায়াপার বা এই জাতীয় জিনিসগুলি ব্যবহার না করা ভালো। হ্যাঁ, কখনো যদি বাইরে যান, বেড়াতে যান, মার্কেটে যান বা কোনো ডাক্তারের চেম্বারে যান, তখন সাময়িক সময়ের জন্য পড়াতে পারেন, অন্য সময়ে না পড়ানোই ভালো। পড়ালে খুব অল্প সময়ের জন্য পড়াবেন, এটা হচ্ছে প্রথম পরামর্শ। দ্বিতীয় পরামর্শ হচ্ছে প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে। আসলে আঁশ জাতীয় খাবার খাবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় কনস্টিপেশন থাকলে কিন্তু এই ধরনের সমস্যা হয়, অর্থাৎ ইউরিন ইনফেকশনের সম্ভাবনা কিন্তু কনস্টিপেশনে বাড়ে, এবং ইউরিন ইনফেকশন থেকে কিন্তু বাচ্চারা অনেক সময় এই ধরনের প্রস্রাব করার সময় একটু কান্না, ব্যথা পায়, এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। বাচ্চারা তো আসলে বড়দের মতো বলতে পারে না, তারা দেখা যায় যে কষ্ট পায়, কান্না করে, অনেক সময় ব্যথা পেয়ে থাকে। সুতরাং ইউরিন ইনফেকশন হচ্ছে কিনা সেটা দেখতে হবে। সেটার জন্য কনস্টিপেশন থাকলে তার জন্য তো বলেই দিলাম যে মাংস জাতীয় খাবার একটু কমিয়ে দিয়ে যদি আমরা ফ্লুইডটা বেশি করে খাওয়াতে পারি, সেটা খুব উপকার পাওয়া যায়। আপনি গরম পানিতে সামান্য লবণ দিয়ে যদি ওই প্রস্রাবের জায়গাটায় দিনে অন্তত 2 বার পরিষ্কার করে দেন, খুব ভালো উপকার পাওয়া যায়। সবচেয়ে ভালো হয় যদি ইউরিন ইনফেকশন এটা নির্ণয় করার জন্য ইউরিন আরএমই এবং ইউরিন কালচার এটা যদি একটু পরীক্ষা করে আমাদের সাথে যোগাযোগ করেন, খুবই ভালো হয়। যদি এমন হয় যে হ্যাঁ, যে ল্যাবে করাবেন সেটা অনেক দূরে এবং এই লকডাউনের সময় আপনার সেরকম কোনো ব্যবস্থা নেই যাওয়ার, সেই ক্ষেত্রে আমাদের পরামর্শ থাকলেও সিরাপ সিপ্রোসিন, এই সিরাপটা 1/2 চামচ করে 2 বার আপনি 10 দিনের জন্য একটু ব্যবহার করতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইউরিন ইনফেকশন থাকলে এই ওষুধে সেরে যাবে। যদি সেরে না যায় তাহলে নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিয়মগুলি বললাম, যে ওষুধটা দিলাম, তাতে কিন্তু ভালো হয়ে যাবে। আপনার বাচ্চাও আমরা নিঃসন্দেহে আশা করছি ভালো হয়ে যাবে। আপনার বাচ্চার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। একজন দর্শক টেলিফোনে রয়েছেন। দর্শক, আপনার রোগীর নাম এবং সমস্যাটা বলুন, চিকিৎসকরা শুনছেন। হ্যালো হ্যালো, কে আছেন? কে বলছেন? কার জন্য বলছেন? মনির হোসেন বলছিলাম যে টিকাটুলি থেকে। বলুন জনাব মনির হোসেন, আমরা শুনছি। আমার ওই যে মেয়ের পিরিয়ডের সমস্যা আর কি। আচ্ছা, এখন ওর হলো আজকে আলট্রাসোনোগ্রাফি করাইলাম, গত 3 মাস ধরে নরমাল খাচ্ছিল, তো পিরিয়ডটা ঠিকভাবে হচ্ছে, কিন্তু গতকাল একটু ব্যথা হলো আর কি। তো ব্যথা আলট্রাসোনোগ্রাফি আগে দিয়েছিল, সেটা আমরা করি নাই, কিন্তু করতে পারিনি যে করোনাকালীন কারণে। আজকে আমরা ইসলামী ব্যাংক হাসপাতালে করাইছি, সেখানে কমেন্ট ছিল বাইলেটারাল প্রমিনেন্ট ওভারিস। আচ্ছা, আর একটু ডিটেল যদি বলেন রিপোর্টটা। আচ্ছা, ওই যে রিপোর্টটা হচ্ছে adnexar লেখছে both ovaries are prominent in size and contains multiple small follicles. Volume of right ovary is 7 cc and that of left ovary is 7.2 cc. আচ্ছা আর কমেন্ট ছিল bilateral prominent ovary। আচ্ছা, বয়স কত আপনার মেয়ের? 18। 18 বছর। ডাক্তার শামীম আব্বাসী, ওজনটা জানতে হবে, আবার ওজনটা শুনছেন নিশ্চয়ই আপনি? মনির হোসেন, আপনার মেয়ের ওজনটাও বলতে হবে একটু। ওজনটা 52। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। আসলে এই ধরনের প্রবলেমটা আমরা পাচ্ছি, এটা হচ্ছে মেনস্ট্রুয়েশন ইরেগুলারিটির সাথে অনেকের এই ধরনের সমস্যাটি থাকে। তো সেখানে আসলে প্রমিনেন্ট ওভারি বলতে বোঝা যাচ্ছে যে ওভারির যে সাইজটি, সেখান থেকে ওভারির সাইজটি বড় হওয়া শুরু করেছে। এই সাইজটি বড় হওয়ার পরে এটি আসলে কি হতে পারে? এটি হতে পারে এক ধরনের সিস্টে পরিবর্তন হতে পারে, এবং এই সিস্টটাকে আমরা বলি পলিসিস্টিক ওভারি। এবং এরকম সমস্যা আমরা আসলে এখন প্রতিনিয়তই পাচ্ছি, এবং এনভায়রনমেন্টাল এবং খাওয়া দাওয়ার হ্যাবিটের জন্য আমরা বলবো যে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে এই ধরনের সমস্যাটি অনেক বেড়ে গেছে। এখন আসলে কি করার আছে? করার ক্ষেত্রে আমরা বলবো নিয়ম কানুন মানা, কারণ 365 দিন কেউ ওষুধ খেতে পারবে না। তাকে মেইন কাজটা করতে হবে শৃঙ্খলাযুক্ত জীবন আচরণ এবং নিয়ম কানুন।
তার মধ্যে আমরা পরিবার এবং আমাদের যে কন্যাটি আছে দুজনকে অনুরোধ করব যে খাবার দাবারটার মধ্যে আমাদেরকে কার্বোহাইড্রেট, মিষ্টি এগুলো কম খেতে হবে, ওয়েটটাকে কন্ট্রোলে রাখতে হবে, ঘরের মধ্যে হাঁটতে হবে, কিন্তু এখন কোভিড আমরা বাইরে বেরোতে পারছি না। এবং খাবারের আইটেমের মধ্যে আমরা চেষ্টা করব শাকসবজি, গ্রিন লিফি ভেজিটেবল যেটাকে আমরা বলি আঁশযুক্ত শাকসবজি, বাদাম এবং টক দই, এটা যদি রাখা যায় তার জন্য কিন্তু ভালো হবে। দ্বিতীয় যেটি আছে যে হরমোনাল কোনো সমস্যা আছে কিনা, তার মধ্যে দুটো জিনিস, সেরাম টিএসএইচ এন্ড প্রোল্যাকটিন, এই দুটো করে আমাদেরকে একটু জানাবেন, আমরা দেখবো যে কি অবস্থা আছে। এবং নরমেন্স এভাবে বছরের পর বছর কেউ খেতে পারবে না, এবং ইয়াং মেয়েদেরকে আপনারা লম্বা সময় কখনোই ওষুধটি দিবেন না, কারণ এটি তার বডির মধ্যেও তো আসলে বিভিন্ন রকম পরিবর্তনের প্রয়োজন হয়, সেই সময় হয় এই পরিবর্তনগুলো। তাই আমরা বলবো যে এই ওষুধটাও খাওয়ার একটা নিয়ম আছে, চিকিৎসকের কথা অনুযায়ী সেই নিয়ম অনুযায়ী খেতে হবে এই জাতীয় যে ওষুধগুলো বাজারে পাওয়া যায়। তো ওর জন্য যেটা আসলে বেস্ট হবে, আমি যেটা মনে করি যে তার যেহেতু এনলার্জ ওভারি শুরু হয়ে গেছে, তাকে আমাদের জন্য সবচেয়ে বেস্ট যেটা হবে যে কোনো ধরনের ওরাল পিল অথবা গায়ান 35 বা ক্লিও 35 এই ধরনের ওষুধ দিয়ে চিকিৎসা দেওয়া। সেটা মাসিকের তৃতীয় দিন শুরু করতে হবে, 21 দিনে একটা পাতা শেষ করতে হবে, ওয়েট করতে হবে, আবার তৃতীয় দিন থেকে সেকেন্ড পাতা শুরু করতে হবে। এই নিয়মে 3 মাস খাবে, নিয়মগুলো মানবে, অ্যাক্টিভিটি বাড়াবে, রাতের ঘুমটা যেন তার ঠিক মতো হয় সেই জিনিসটা খেয়াল করবেন, এবং ভিটামিন ডি ঘাটতির জন্য প্রতিদিন 1 গ্লাস দুধ যেন তার খাবারে থাকে সেটা এনশিওর করবেন। সবকিছু মিলে আসলে তার ভালো থাকে, এবং আগামীতে কি হবে সেটা আসলে নির্ভর করছে। আচ্ছা, ধন্যবাদ ডাক্তার শামীন আব্বাসী। ডাক্তার আবু সাইদ শিমুল, মাহফুজ হিমু লিখেছেন তার বাচ্চার বয়স 3 বছর, গত 4 দিন পর্যন্ত 100 ডিগ্রি জ্বর, সর্দি লেগে থাকে, নাকের ভেতরে এবং উপরে ঘামাচি টাইপ কিছু আছে, নাপ এবং অ্যান্টিহিস্টামিন খাওয়াচ্ছেন, পরিবর্তন নেই। এই প্রশ্নের উত্তর চেয়ে তবে একটা বিরতির সময় গেছে, বিরতি থেকে ফিরে আমরা মাহফুজ হিমুকে তার পরামর্শগুলো জানাবো। দর্শক, একটা বিরতির সময় হলো, একটু পরে ফিরে আসছি, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন করোনা হেল্প ডেস্ক। ডাক্তার আবু সাইদ শিমুল, বিরতির আগে একজন অভিভাবকের একটা প্রশ্ন আমরা পড়ছিলাম, মাহফুজ হিমু আপনাকে ইনবক্স করেছে প্রশ্নটি, তার সন্তানের জন্য আপনার পরামর্শ। জি, মাহফুজ হিমু আপনার সন্তানের জন্য যে প্রশ্ন করেছেন, আমাদের পরামর্শ থাকলে পুষ্টিকর খাবার কিন্তু এই সময় খাওয়াতে হবে। আর জ্বরের জন্য আপনি যে নাপা এবং অ্যান্টিহিস্টামিন খাচ্ছেন, সেটা কি চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক ডোজে খাচ্ছে কিনা সেটা একটু ভেবে দেখবেন। যদি চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়ান, সেটা আসলে চালিয়ে যান। একটু সময় লাগে, সেই জন্য ধৈর্য হারা হবেন না। আপনি বলতে চেয়েছেন যে কোনো কাজ করছে না, এই সর্দি আসলে যেতে একটু সময় নেয় বাচ্চাদের ক্ষেত্রে, কার ক্ষেত্রে 5 থেকে 10 দিনে লেগে যায়। যদি দেখা যায় 4 দিনও জ্বর যায়নি, সেক্ষেত্রে আমাদের পরামর্শ হবে, যদি আপনাদের সময় এবং সুযোগ থাকে, সবকিছু স্বাস্থ্যবিধি মেনে আপনি বুকের একটা এক্সরে, চেস্ট এক্সরে, সিবিসি এবং সিআরপি এটা করে যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা পরবর্তী পরামর্শ দিব। যদি সেটা সম্ভব না হয়, তাহলে আপনার আপাতত সিরাপ জিমেক্স, এই সিরাপটা 3 ml করে দিনে একবার 5 দিন খাওয়াবেন। আর বাকি যে দুটো ওষুধ খাওয়াচ্ছেন, সে দুটো ওষুধ আপনি খাইয়ে যান। ঘামাচি বা যেসব কথা বলছেন একটু বিচি টাইপের, সেগুলো হয়তো এই সময়ে, জ্বরের সময় একটু হয়ে থাকে, অ্যান্টিহিস্টামিন যেটা খাওয়াচ্ছিলেন তা থেকে এটা চলে যাবে। সুতরাং এই সময়টুকুতে একটু পুষ্টিকর খাবার খাওয়ান। আর যেই ওষুধ 3টির কথা বললেন, আপনার 2টি এবং নতুন আমি দিলাম 1টি, সে 3টি যদি চালিয়ে যান, ইনশাআল্লাহ কয়েকদিন মধ্যে আপনার বাচ্চা পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আবু সাইদ শিমুল। একটা টেলিফোন কল রয়েছে, আমাদের একজন দর্শক ফোন করেছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে সমস্যাটা বলুন। আমার বয়স 40 বছর, আমি নাম রিপন, বরিশাল থেকে। বলুন। আমার সমস্যা, আমি বাইরে ছিলাম সৌদি আরবে 1 বছর যাবত, আমার আমাশা ওখানে অ্যামোভিস ধরা পড়ছিল। বাংলাদেশ আইয়ে বহু ডাক্তার দেখাইছি, কোনো কাম হয় নাই। এন্ডোস্কোপি করছি, ওখানে লেখা আছে নরমাল, কিন্তু আমার জিভের নিচে দিয়ে ডুকি ভাবাতে কোনো শক্ত খাবার আমি খাইতে পারি না। খাইলেই আমার জ্বালা যন্ত্রণা এবং পায়খানার সাথে আম যায়। আচ্ছা, এখন কি ধরনের ওষুধ খাচ্ছেন? কোন ওষুধ খাচ্ছেন না এখন? না, এখন 2 মাস যাবত কোনো ওষুধ খাচ্ছি না, শুধু নরম খাবার খাই, কোন ঝাল টাল ছাড়া। আচ্ছা, ডাক্তার এস এম মুস্তফা জামান, যদি কোনো পরামর্শ থাকে আপনার। আমি একটি প্রশ্ন জানি, কি সবসময় কি বেশি পাতলা পায়খানা হয় নাকি শক্ত থাকে, কোনটি বেশি হয়? মাঝে মাঝে নরম হয়, মাঝে মাঝে শক্ত থাকে। না, সেটি বুঝতে পেরেছি। আমি আপনার রোগ শনাক্ত করে ফেলছি, কোনো পরীক্ষা ছাড়াই বলছি কি রোগের নাম। তবে আমাকে বলুন যে কোনটি বেশি হয়, কোষ্ঠকাঠিন্য বেশি হয় নাকি আপনার পাতলা পায়খানা যেটি বললাম সেটি বেশি হয়? কোষ্ঠকাঠিন্য আর পাতলা পায়খানা দুটোটা সমানই, পাতলা পায়খানা কম হয়। আপনি কিন্তু আপনার রোগটির নাম আইবিএস, আমরা রোগটি ধরতে পেরেছি, শুধু বলেন কোনটি বেশি হয়। এটি একটি বেশি কোনটি, নিশ্চয়ই দুটি সমান হবে না। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, উত্তর দিচ্ছি। দর্শক, আপনার রোগটির নাম ইরিটেবল বাউল সিনড্রোম। এটি আসলে কোনো পরীক্ষা করে রোগ শনাক্ত করা যায় না, কিন্তু কোনো পরীক্ষা করলে রোগ ধরা না পড়ার মানেই অর্থ ইরিটেবল বাউল সিনড্রোম।
একটি একটি ফাংশনাল পরীক্ষা। এটি বড় কোনো রোগ নয়, কিন্তু আপনার কষ্ট কিন্তু সবসময় থাকবে। যেটি রোগীরা বলে থাকে পুরনো আমাশয় অথবা, কিন্তু কখনোই কিন্তু রক্ত যাবে আর কথা নয়, শরীরের অন্য কোনো সমস্যা হবে না, মৃত্যু কোনো ঝুঁকি নাই। কিন্তু খেতে গেলেই আপনি কিছু নানা রকমের সমস্যা বোধ করবেন। অর্থাৎ সবাই একসাথে খাচ্ছেন, কারো কোনো সমস্যা হবে না, কিন্তু আপনার সমস্যা হচ্ছে এরকম। কখনো কখনো কোষ্ঠকাঠিন্য হবে, কখনো কখনো আপনার দেখে যে একটু পাতলা পায়খানা হয়ে থাকে। কারো কারো এটা বলি একটি ডায়রিয়া প্রিডমিনেন্ট, একটি কনস্টিপেশন প্রিডমিনেন্ট, কারো কারো একটি বিষয় একটি। তো এটি আপনাকে বুঝতে হবে। শুধু চিকিৎসক দেখে এই রোগ ভালো করা যাবে না। শুধু বাংলাদেশ নয়, এর সাথে সৌদি আরবের কোনো ঘটনা নেই। এটি আপনার দীর্ঘদিনের সমস্যা, আপনাকে অনেক দিন এটি বহন করতে হবে। কিন্তু যারা রোগটিকে বুঝতে পারে, এখানে বারবার ডাক্তার দেখে লাভ নেই, আপনাকে বুঝতে হবে। মানুষের যেমন কেউ হাসে কাঁদে ইমোশনাল হয়, আপনার পরিপাকতন্ত্র কিন্তু অনেকটা বিরক্ত থাকে সবসময়। মানুষ যেমন বিরক্ত থাকে, আপনার এই পরিপাকতন্ত্র বিরক্ত, এই জন্য নামটি বিরক্তকর পরিপাকতন্ত্র, ইরিটেবল বাউল সিনড্রোম, এই রোগের নামটি এরকম। সুতরাং তার মন মর্জি মতন করে, পরিপাকতন্ত্রের মর্জি মতন আপনাকে খাদ্য খেতে হবে। সাধারণত দেখেছে অনেকে লাউ অথবা এরকম ঠান্ডা জাতীয় খাদ্য করে তারা ভালো থাকেন, কিন্তু অনেকে দেখছে যে শাক খেলে সমস্যা হয়, দুধ খেলে সমস্যা হয়, অথবা আটা রুটি খেলে সমস্যা হয়, এক একজন কলা খেলে সমস্যা, এক একজনের এক এক রকম খাদ্যের সমস্যা বিষয়, সেটি আপনাকে চিহ্নিত করতে হবে। পরীক্ষা করে এন্ডোস্কোপি করে কিছুই পাবে না, সবই নর্মাল থাকবে। যেহেতু সব নর্মাল, এই জন্য এই রোগটির নাম ফাংশনাল, এই রোগটির নাম ইরিটেবল বাউল সিনড্রোম। পৃথিবীর যে দেশে যান এটির জন্য কিছু ওষুধ আছে, কিন্তু ওষুধ দিয়ে রোগ ভালো হবে না। আপনি ট্যাবলেট রস্টিল সকালে একটি রাতে একটি খাবেন, আর আরেকটি ওষুধ আপনার যদি পাতলা পায়খানা বেশি হয়ে থাকে, ট্যাবলেট আমরা বলবো রিলাইফ, এই ওষুধটি খেতে পারেন প্রতি রাতে একটি করে, এবং সঙ্গে গ্যাস্ট্রিক ওষুধ খাবেন। কিন্তু এই ওষুধ খেলে সাময়িকভাবে উপকার পাবেন, কিন্তু একেবারে এই রোগ ভালো করতে গেলে আপনাকে বুঝতে হবে যে কি করলে ভালো থাকবেন, কি করলে খারাপ হবে, সেটাকে প্রতিরোধ করতে হবে। কিন্তু এই রোগটি এরকম নয় যে কোনো মৃত্যু ঝুঁকি নাই, কিন্তু যারা একটু বুঝতে পারে তাহলে কিন্তু পরীক্ষা ছাড়াই সারা জীবন ভালো থাকতে পারে। কিন্তু আবার কয়েকদিন ভালো থাকবেন, আবার হতে পারে হয়তো কোনো একটি বিশেষ খাদ্য খেলেন, আবার সমস্যা হতে পারে। পরীক্ষা করে কোনো লাভ হবে না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই রোগের সবচেয়ে বেশি পরীক্ষা করতে চায়। আমরা যত বলি এই রোগীদেরকে বেশি পরীক্ষা করার দরকার নেই, এই রোগীরা কয়েকদিন পর পর যেতে কষ্ট হয়, বারবার এন্ডোস্কোপি করে, বারবার কলোনোস্কোপি করে, যেরকম উপর দিয়ে নল দিয়ে এন্ডোস্কোপি করে, পায়খানা রাস্তা দিয়ে নল দিয়ে কলোনোস্কোপি করে। সুতরাং এদেরকে আমরা পরীক্ষা করতে বারণ করলে তারা পরীক্ষা করে। সুতরাং নিশ্চয়ই আপনি রোগ সম্পর্কে বুঝেছেন, পরীক্ষা দিয়ে আপনি কোনো সমস্যা, আপনার ইতিহাস থেকে রোগের ইতিহাস থেকে বুঝতে পেরেছি আপনার রোগের নাম কি। পৃথিবীর যেই দেশে যান একই রোগ, একই চিকিৎসা, শুধু আপনাকে নিজের বুঝতে হবে করণীয় কি। দর্শক, আপনার জন্য অনেক শুভকামনা রইল। যদি আপনি আমার কথাগুলো বুঝতে না পারেন পুরোপুরি, অনুষ্ঠানটি রেকর্ড করা থাকবে, আপনি বারবার দেখে আশা করি শুনতে পারলে আপনি উপকৃত হবেন। ধন্যবাদ এস এম মোস্তফা জামান। ডাক্তার শামীম আব্বাসী, সাদিয়া আফরিন একটি প্রশ্ন করেছেন, লিখেছেন তার তৃতীয় প্রেগন্যান্সি চলছে, তিনি আপনার পেশেন্ট, সেটি লিখেছেন যে তিনি ফলো আপ আছেন। এর আগে তার বয়স 30, ওজন 64। আমি ইনবক্সে প্রশ্নটি পাঠিয়েছি। তার সে হাঁটাচলা করলে সেলাইয়ে প্রচণ্ড ব্যথা হয়, এটি লিখেছেন। কি করবেন জানতে চেয়েছেন, তার একটা হিস্ট্রিও তিনি এখানে উল্লেখ করেছেন। সাদিয়া আফরিন আমাদেরকে আগেও ফোন দিয়েছিল করোনা হেল্প ডেস্ক, আমরা তাকে ভেসেরালজিন অ্যালজিন প্রেসক্রাইব করেছিলাম, ব্যথার জন্য টেস্ট দিয়েছিলাম। এখন ভেসেরালজিন অ্যালজিন খেয়ে তার ব্যথা কমে নাই, উনি আমাদেরকে জানিয়েছেন। টেস্ট করেছেন, ইউরিন রুটিনটা জানিয়েছেন, কালচার জানান নেই। কারণ অনেক কিছুতে আমরা দেখব রুটিন রিপোর্টটা নর্মাল, কিন্তু কালচারে কোনো না কোনো গ্রোথ থাকে। 33 সপ্তাহ প্রেগন্যান্সি, আমাদেরকে মিনিমাম একটু বাচ্চাটা ম্যাচিউর করে বের করতে হবে, নাহলে কিন্তু আবার দেখা যাচ্ছে যে এই বাচ্চা জন্মের পরে তার এনআইসিইউতে অ্যাডমিশন লাগতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, অনেকগুলো ঝামেলা আছে। ডাক্তার যেহেতু আল্ট্রাসোনোগ্রাফি দেখে বলে দিয়েছে যে সেলাইয়ের জায়গায় পুরুত্বের কোনো প্রবলেম নেই, অর্থাৎ সেলাইটি প্রিম্যাচুরলি ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নেই, আমি বলবো আপনি একদম শঙ্কামুক্ত ভাবে রেস্টে থাকেন। রেস্টের কোনো বিকল্প নাই। ব্যথা যদি খুব বেশি হয় তাহলে সাপোজিটরি নেবেন, ট্রামাল সাপোজিটরি প্রেগন্যান্সিতে সেফ, এটা নিলে ব্যথা কমে যাবে। অ্যালজিনে যদি নাও কমে, আপনার ট্রামাল সাপোজিটরিতে কমে যাবে। এবং যখন শুয়ে থাকবেন পায়ের নিচে একটা বালিশ দিয়ে শুবেন, বাচ্চা নড়াচড়া খেয়াল করবেন। আর আমি একটা অ্যাডভাইস দেবো ওনাকে, একটু স্টেরয়েড ইনজেকশন নিয়ে নেওয়ার জন্য, কারণ বাচ্চার লাংস ম্যাচুরেশনের জন্য ইনজেকশন রক্সাডেস বাজারে পাওয়া যায়, মাংসপেশিতে আপনি নিতে পারবেন, বাসার যে কেউ দিয়ে দিতে পারবে আপনাকে, অথবা ফার্মেসি থেকে কাউকে ডাকলেও সে দিয়ে দিবে। এটি হচ্ছে 12 ঘন্টা পর পর 4টা ইনজেকশন। কারণ আপনার যেমন সিমটম দেখছি, যে কোনো সময় ইমার্জেন্সি ডেলিভারিও আমাদের প্রয়োজন হতে পারে, তখন যদি 37 সপ্তাহের আগে ডেলিভারি লাগে, এই ইনজেকশনটি দেওয়া থাকলে বাচ্চার লাংসটা ম্যাচিউর হয় এবং তার শ্বাসকষ্ট কম হয় জন্মের পরে। তো আমার কাছে মনে হয় খুব বেশি প্যানিক না হয়ে একটু রুলস গুলো মানলে, নিয়মগুলো মানলে, অ্যাবসোলিউট রেস্টে থাকলে উনি আসলে ভালো থাকবে। এবং ডেলিভারিটা কোথায় হবে সেই প্ল্যানটা কিন্তু কোভিডের এই সময় সবাইকে করে ফেলতে হবে। কোন হাসপাতালে যাবেন, কে হেল্প করবে, কে পাশে থাকবে, কে টাকা দিবে, কে ব্লাডের প্রয়োজন হলে ব্লাড দিবে, সবকিছু যেন আপনার একেবারে রেডি থাকে।
এটি আপনাদের মাথায় রাখতে হবে। ধন্যবাদ ডাক্তার শামীম আব্বাসী, ডাক্তার আবু সাইদ শিমুল এবং ডাক্তার এস এম মোস্তফা জামান। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, করোনা হেল্প ডেস্কে যুক্ত ছিলেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।